ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা 2025। গুড মর্নিং বন্ধুরা। এই কুয়াশা মাখা সকাল দেখে এতক্ষণ নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা যাচ্ছি আজ গঙ্গাসাগর। শিয়ালদার দক্ষিণ শাখার 5:20 নামখানা লোকাল ধরে আমরা রওনা দিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। গঙ্গাসাগরের আর 5টা ভিডিওতে আপনি যে সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে থাকেন, সেই ইনফরমেশনগুলোর পাশাপাশি আজ আপনাদের সঙ্গে তুলে ধরব সরকারি যে সমস্ত ভিভিআইপিরা গঙ্গাসাগর ভ্রমণে যান তারা কোথায় থাকেন, কি খান, কি বা মেলায় তাদের জন্য আলাদা আয়োজন থাকে। এই সমস্ত কিছু নিয়ে ভিডিও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক মহামিলন তীর্থক্ষেত্র গঙ্গাসাগর 2025। ট্রেন দাঁড়িয়ে রয়েছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। এখানে কিন্তু নামখানা যাওয়ার পথে নামখানা লোকাল 15 মিনিটের জন্য হল্ট দেয়। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় কিছু করার থাকলে, যেমন হালকা টিফিন বা এখানে ওয়াশরুম ইউজ করার থাকলে আপনারা কিন্তু সেটা করতে পারেন। তার জন্য কিন্তু আপনি এখানে কিছুটা সময় পেয়ে যাবেন। এরপর থেকে কিন্তু ট্রেন আবার গিয়ে কিছুটা দূরে দাঁড়াবে সেই কাকদ্বীপ স্টেশনে। মাঝখানে স্টেশনগুলোকে হল্ট টাইম নর্মাল। এখন দাঁড়িয়ে আছি গঙ্গাসাগর যাওয়ার কাকদ্বীপ স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ডে। এই টোটো স্ট্যান্ড থেকে আপনাদের এখান থেকে জেটি ঘাটে যাওয়ার জন্য টোটো অ্যারেঞ্জ নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সমস্ত টোটো দাঁড়িয়ে আছে, সমস্ত প্যাসেঞ্জাররা আসছে। টোটো দাদার সঙ্গে একটু কথা বলে নেবো। এখান থেকে কত কি ভাড়া আছে দাদা একটু বলবে না? 30 টাকা ভাড়া, এমনি নর্মাল ভাড়া 20 টাকা, মেলার ভাড়া 30 টাকা। এখন যাওয়া যায় আপনার স্কুল মোড় পর্যন্ত, মানে 3 নম্বর ঘাট পর্যন্ত যাওয়া যাবে। এরপরে যেতে হলে আপনি যখন 17 তারিখের পরে আসবেন একদম পুরো ভ্যাসেল ঘাট পর্যন্ত আপনাকে নামিয়ে দেওয়া আসা হবে 20 টাকা ভাড়া। আচ্ছা, নরমালি 20 টাকা, নরমালি 20 টাকা ভাড়া। মেলার জন্য বলে ভাড়াটা বেড়েছে, পঞ্চায়েত রেট না, এটা 10 টাকা করে, 10 টাকা ভাড়া হয়েছে। আপনারা শুনতেই পারলেন যে মেলার জন্য কিন্তু 10 টাকা করে আপনাদের বেশি করে চার্জ করতে হবে। যে ভেসেলটা লাগছে আমাদের জেটি 2, জেটি 3, জেটি 4 তিনটে জেটিতেই আমরা তীর্থযাত্রীদের কচুরিয়া থেকে আগত তীর্থযাত্রীদের নিচ্ছি। আপনারা কোনো নির্দিষ্ট জেটিতে না লাগিয়ে থেকে 2, 3, 4 আমরা এখন রয়েছি এই ভেসেলে, যে ভেসেল করেই ওপার থেকে আপনাদের যেতে হবে গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য ওই পারে। এই ভেসেলের জন্য নর্মাল টাইমে ভাড়া কিন্তু 10 টাকা। এখন কিন্তু এই গঙ্গাসাগর মেলার জন্য এই ভাড়া বাড়িয়ে 80 টাকা করা হয়েছে। এটা একটু খেয়াল রাখবেন। আজকে এই ভেসেল দেখছেন পুরো ফাঁকা, কারণ আমরা কিন্তু একটু স্পেশালভাবে এই ভেসেলে যাওয়ার সুযোগ পেয়েছি আমাদের এক দাদার থ্রুতে। কিন্তু অন্য সময় আপনারা যদি আসেন, ভেসেল কিন্তু প্রচণ্ড ভিড়। আপনাদের সঙ্গে যে সমস্ত ভেসেলের ভিডিওগুলো শেয়ার করেছি সেগুলোতে দেখতে পারবেন কি পরিমাণ ভিড় রয়েছে। বাকি আপডেট ওই পারে গিয়ে আপনাদেরকে জানাবো।
আমরা কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে বসে পড়েছি ম্যাজিক গাড়িতে। এখান থেকে সময় লাগবে প্রায় 45 মিনিট, আর ভাড়া হচ্ছে ওই 50 টাকা মতো। কিন্তু এই মেলার জন্য বেশ কিছু জায়গায় ভাড়ার কিন্তু অনেক পরিবর্তন আছে। যদি আপনি ম্যাজিক গাড়ি রিজার্ভ করে নিতে চান তাহলে 800 টাকা ভাড়া পড়বে। কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগর মেলা যাওয়া পর্যন্ত এই পুরো রাস্তাতেই কিন্তু এই ভিআইপি নীলবাতি কনভয়গুলো আপনার প্রায় চোখে পড়বে। এখানে রুটের যে সমস্ত বাস বা ম্যাজিক গাড়িগুলো চলছে সেগুলো কিন্তু প্রচণ্ড ভিড়। আমরা একটু ফাঁকায় এসে একটা রিজার্ভ গাড়ি পেয়ে গেছি, যেটা আমাদের দাদা বুক করে দিয়েছিলেন। সেটার জন্য কিন্তু আমাদের একটু কমফোর্টেই জার্নিটা হচ্ছে। আমরা কিন্তু পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। রাস্তার পাশে এই যে প্যান্ডেলগুলো করা দেখছেন, এগুলো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাদের তরফ থেকে সাধারণ যে পুণ্যার্থীরা আছেন তাদের জন্য থাকার কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। বাস স্ট্যান্ডে নেমে একটু হেঁটেই ইস্কন মন্দিরের দিকে যেতেই আমরা আমাদের গন্তব্যস্থান খুঁজে পেয়ে গেলাম। নিমপিট আশ্রমের ভেতরে বানানো সরকারি ভিআইপি গেস্টদের জন্য যে কটেজ, সেই কটেজ। চলুন আপনাদের পুরো কটেজটাকে একবার ভালো করে ঘুরে দেখাই। এই যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলো কিন্তু পুরো ফাঁকা। এই জায়গাগুলোতে সমস্ত হোগলা আর বাঁশ দিয়ে, কাঠ দিয়ে কিন্তু সমস্ত এই পুরো কটেজগুলো এই গেস্টদের জন্য তৈরি করা হয়েছে। ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা 2025। আমি এক্ষুনি এই মুহূর্তে যে জায়গায় বসে আছি এটা কিন্তু কোনো হোটেল নয়, ভুল করবেন না। এটা কিন্তু সরকারিভাবে বানানো যে গেস্টদের জন্য, ভিআইপিদের জন্য যে থাকা এবং খাওয়ার জায়গা রয়েছে সেই অ্যারেঞ্জমেন্ট। এটা কিন্তু পুরোটাই একটা লাক্সারি কটেজের মতো করে সাজানো হয়েছে। এখানে অনেকগুলো রুম রয়েছে, সেখানে কিন্তু রুমের ভেতর থেকে বাইরে থাকা থেকে খাওয়া সমস্তটাই কিন্তু গেস্টদের জন্য এলাহি ব্যবস্থা, যাতে কোনো রকম তাদের যত্নে ত্রুটি না হয়। আমাদের সরকার বাহাদুর কিন্তু কোনো রকম ত্রুটি এদের জন্য রাখেননি। চলুন আপনাদেরকে এই পুরো কটেজটাকে ভালো করে ঘুরে দেখাই। কটেজের ভেতর কিন্তু একেবারে হোটেলের মতো সাজানো। আপনি বাইরে থেকে সেটা ভেতরে না প্রবেশ করলে বুঝতেই পারবেন না। ভেতরে রয়েছে প্রতিটা কটেজেরই ডাবল এবং সিঙ্গেল শেয়ারিংয়ের খাট, রয়েছে এসি, টিভি, ফ্রিজ, ইলেকট্রিক কেটেল, ইলেকট্রিক রুম হিটার। কি প্রয়োজন আপনার, যেটা চাইবেন আপনি এই রুমের ভেতরে সেটাই পাবেন। এবং এই সমস্ত জিনিসগুলো কিন্তু একেবারে নতুন, কোনো পুরনো জিনিস কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। এই দেখতে পাচ্ছেন ওয়াশরুম, দেখুন এখানে লাগানো কিন্তু প্যান থেকে শুরু করে যে হাত ধোয়ার বেসিন, কল, প্রত্যেকটা জিনিসই কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ ব্যবহার করা হয়েছে। গেস্টরা এখানে এসে যাতে কোনো রকম প্রিমিয়াম আতিথেয়তা থেকে তারা বঞ্চিত না হয়, তার সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে করা রয়েছে। চলে এলাম খাবারের জায়গায়। লাঞ্চে এবং ডিনারের জন্য এখানেই খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়। লাঞ্চে ছিল ভাত, স্যালাড, ডাল, আলু উচ্ছে ভাজা, নবরত্ন কারি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর রয়েছিল সর্ষে পাবদা। তার সঙ্গে রয়েছে গোলাপজাম, মিষ্টি এবং চাটনি। সব খাবার কিন্তু আনলিমিটেড। আপনার যতটা প্রয়োজন, যতবার প্রয়োজন আপনি কিন্তু সেটা অবশ্যই নিতে পারবেন।
আমরা এই জায়গায় পৌঁছতে সময় হয়ে গেছিল ঘড়িতে প্রায় 12:30। কৌশিকদা বললেন আপনারা একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চটা করে নিন। আমরা কিন্তু ভেবেছিলাম আগে স্নানে যাব তারপর লাঞ্চ করব। ওনারা আমাদেরকে রিকোয়েস্ট করলেন যেহেতু লাঞ্চ রেডি হয়ে গেছে, স্নানে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, আগে লাঞ্চটা করে নিন তারপরে আপনারা মন্দির প্রদর্শন বা স্নানের দিকে যান। ওনাদের এই রিকোয়েস্ট মতো আমরা আমাদের লাঞ্চটা কিন্তু আগে সেরে ফেললাম। দেখতেই পাচ্ছেন লাঞ্চে প্লেটে কি কি সাজানো হচ্ছে। ভাত, ডাল, স্যালাড, ভাজা, 2 রকম সবজি, মাছ, সমস্ত কিছু দিয়ে প্লেটে কিন্তু আর জায়গা নেই। মন্ত্রী সাথে ভিভিআইপিরা যাতায়াত করবে, তাহলে চপার না হলে হয়। এই হেলিপ্যাড থেকে কিন্তু ঢিলছোড়া দূরত্বেই ছিল আমাদের এই ক্যাম্প, সেইখান থেকে কিন্তু ঘন ঘনই এই চপারের আওয়াজ কানে ভেসে আসছিল। দুপুরে লাঞ্চ সারার পরে একটু রেস্ট নিয়ে এবার আমরা চলে গেলাম মেলার দিকে। মেলার কিন্তু অনেকগুলো গেট রয়েছে, আপনারা কিন্তু সেটা খেয়াল রাখবেন। উত্তরপ্রদেশ সীতাপুর সে মানে সেই উত্তরপ্রদেশ থেকে এখানে এসেছে। আজ গঙ্গাসাগর মেলা, সাথে একই সাথে চলছে কুম্ভ মেলা। তা সত্ত্বেও কিন্তু এখানে দর্শনার্থী যারা পুণ্যার্থীরা আছে তাদের কিন্তু কোনো কমতি নেই। প্রচুর পুণ্যার্থী দলে দলে এখানে ভিজিট করতে আসছে। আমরা আরও যত মন্দিরের দিকে এগিয়ে যাব তত বেশি এখানে আরও পুণ্যার্থী আমরা দর্শন পাবো আশা করছি। চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সাধারণ তীর্থযাত্রীদের জন্য যেখানে সরকারিভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে, যে টেন্টগুলো লাগানো হয়েছে, এগুলো হচ্ছে সেইগুলো। একদম চারিদিক থেকে ফুললি কভার্ড, কিন্তু নিচে জাস্ট কিন্তু একটা প্লাস্টিক পাতা আর খড় বিছিয়ে দেওয়া হয়েছে। এখানেই কিন্তু আপনারা আপনাদের যে সমস্ত সরঞ্জামগুলো নিয়ে আসবেন সেই সমস্ত সরঞ্জাম নিচে পেতে তবে আপনাদের কিন্তু এখানে থাকতে হবে। কলা পাতা দিয়ে এই সমস্ত যে শেডগুলো রয়েছে এগুলোও কিন্তু সাধারণ পুণ্যার্থীদের জন্য বানানো হয়েছিল। দেখতেই পাচ্ছেন মাটির ওপরে শুধু খড় বিছানো আছে, ওপরটা ঠান্ডার জন্য শেড দেওয়া আছে। এর মধ্যেই কিন্তু পুণ্যার্থীরা তাদের রাত কাটাতে পারবেন। মেলার মধ্যে বিভিন্ন জায়গায় আপনি এরকম মোবাইল চার্জিংয়ের পয়েন্ট পাবেন। আপনাদের এই পুরো 2-3 দিনের মোবাইল যদি আপনাদের এখানে চার্জ করতে হয় তাহলে কিন্তু আপনারা এই সমস্ত পয়েন্টগুলো থেকে চার্জ করতে পারবেন। এর জন্য কিন্তু কোনো টাকা দিতে হবে না, এটা কিন্তু পুরোপুরি সরকার থেকে আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে। মেলাকে ফায়ার প্রোটেক্ট করার জন্য কিন্তু ফায়ার ব্রিগেড থেকে এখানে গাড়ি ইনপুট করে রাখা হয়েছে। যে কোনো সময় যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু এই ফায়ার ব্রিগেড দ্বারা কিন্তু সেটা অগ্নি নিরাপণ করার ব্যবস্থা করা হবে। মহাপুণ্যক্ষেত্র গঙ্গাসাগরে যদি আপনার স্নানের পরে পোশাক পরিবর্তনের জায়গার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় এইরকম কিছু শেড করা পাবেন, যেগুলোর মধ্যে কিন্তু আপনি আপনাদের যে ড্রেস আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। আমরা সাগরের কাছে পৌঁছতেই তার আগেই কিন্তু সূর্য ঢলে পড়েছে সাগরের কোলে, সন্ধ্যা নেমে এসেছে। তখনও কিন্তু পুণ্যার্থীরা তাদের পূজা অর্চনা চালিয়ে যাচ্ছেন। নৈহাটির বড়মা আজ সবার কাছেই জনপ্রিয়, তাই নৈহাটির বড়মা ট্রাস্টের তরফ থেকেও কিন্তু এখানে পুণ্যার্থীদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। রাতে
পুরো মেলা প্রাঙ্গণ এবং মন্দির কিন্তু অপূর্ব আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল। ক্যামেরা যাকে দেখতে পাচ্ছেন ইনি সেই কৌশিক দা, যার ইনভিটেশনে আমরা আজকে এখানে এসেছি। আপনাদের এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভিডিওগুলো শেয়ার করেছি সব এই দাদার মানে অতুলনীয় আতিথেয়তা। এই মন্দিরের প্রায় প্রতি বছরই দাদাদের ডিউটি পড়ে, যেহেতু এরা কাকদ্বীপ সাব ডিভিশনের আন্ডারে এখানে সার্ভিস করেন। তাই এই দাদার মুখেই শুনে নেব এই মন্দিরের কিছু যে পুরাণ যে কথা আছে সেই কথা। দাদা বলুন। মহর্ষি উর্বের পুত্র হলেন কপিল মুনি। তিনি এখানে দীর্ঘদিন ধরে তপস্যা করছিলেন। তিনি তপস্যা করে জ্ঞান অর্জন করেছিলেন, বিভিন্ন শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। এদিকে আমাদের শ্রীরামচন্দ্রর সূর্যবংশীয় শ্রীরামচন্দ্রের পূর্বতন দশম পুরুষ হলেন মহারাজা সগর। তিনি তার 60,000 পুত্র, মন্ত্রী, শান্তি এবং সকল সভাসদদের নিয়ে এই এক বিশাল অশ্বমেধ যজ্ঞ করার আয়োজন করেন। সেই অশ্বমেধ যজ্ঞ করার ঘোড়াকে তিনি যখন ছেড়ে দিয়েছিলেন, সেই ঘোড়া সারা ভারতবর্ষ ভ্রমণ করে এই কপিল মুনির আশ্রমের কাছে এসে একটি গাছের তলায় বিশ্রাম নেয়। তখন কপিল মুনি ধ্যানরত ছিলেন। এদিকে ঘোড়াকে না পেয়ে, খুঁজে না পেয়ে সগরাজা তার 60,000 সন্তানদের ঘোড়ার খোঁজে পাঠান। ঘোড়ার খোঁজ করতে করতে যখন কপিল মুনি আশ্রমে এলেন, তখন দেবরাজ ইন্দ্র ভাবলেন যে সগর রাজা যদি এই ঘোড়া পেয়ে যায়, অশ্বমেধ যজ্ঞ করে ফেলে, তাহলে তিনি ত্রিভুবনে অধিকারী হয়ে যাবেন, তার স্বর্গরাজ্য হাতছাড়া হয়ে যাবে। এই ভয়ে তিনি সেই ঘোড়াটিকে কপিল মুনি আশ্রমের পেছনে এক কাঁটা ঝোপের মধ্যে লুকিয়ে রাখলেন। সগর রাজা 60,000 পুত্র অনেক খোঁজাখুঁজি পরে কপিল মুনি আশ্রমের পিছনে সেই ঘোড়াটিকে খুঁজে পেলেন। এবং ঘোড়াটিকে খুঁজে পেয়ে তারা ভাবলেন যে কপিল মুনি বোধহয় ঘোড়াটিকে লুকিয়ে রেখেছে। তারা কপিল মুনিকে অনেক ব্যঙ্গাত্ম করে, অপমান করে। তো কপিল মুনি তখন রুষ্ট হয়ে ধ্যান ভাঙে, যখন সেই তার রোষানলে সেই 60,000 পুত্র ভস্মীভূত হয়ে যায়। এরপরে তাদের পুত্ররা পরবর্তী বংশধর শ্রী ভগীরথ, তিনি যখন এই দায়িত্ব পেলেন যে পিতা এবং প্রপিতা তাদের হচ্ছে যে দেহাবশেষকে খুঁজে বের করার এবং তাদের আত্মার মুক্তি লাভ করার উদ্দেশ্যে তিনি তপস্যা শুরু করলেন। এই তপস্যার শেষ হওয়ার সময় ব্রহ্মাজি তাকে বর দিলেন যে একমাত্র মা গঙ্গা, পবিত্র মহাদেবের জটা থেকে নির্গত বিষ্ণু পাদপদ্ম ধোয়া গঙ্গা, উন্নত হওয়া গঙ্গা যদি এসে এদের ছাই বস্ত্রে মিলিত হতে পারে, তাহলেই হচ্ছে যে তারা মুক্তি লাভ করবে। তখন ভগীরথ আবার 100 বছর ধরে কঠোর তপস্যা করেন মহাদেবের। মহাদেব সন্তুষ্ট হয়ে গঙ্গাকে মরতে যাবার দেন, অনুমতি দেন। তারপরে বিষ্ণুর পাদবদ্ধ ধৌতলিত সেই গঙ্গা, পবিত্র পাবনী গঙ্গা আমাদের মর্তভূমে আগত হয় এবং হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে দিয়ে বয়ে এসে এখানে গঙ্গাসাগরে এসে সাগরের সঙ্গে মিলিত হয়। এবং সাগরের সঙ্গে যখন মিলিত হয়, সেই 60,000 সগর রাজার যে অস্থিবর্ষ ছিল, সেগুলি গঙ্গা জল স্পর্শ করা মাত্র তাদের আত্মা হচ্ছে যে পূর্ণ মুক্তি পায়। সেই থেকে এই গঙ্গাসাগর তীর্থের একটা হচ্ছে যে আমাদের হিন্দু ধর্মের কাছে একটা বড় তীর্থযাত্রা হয়ে উঠেছে। এটাই আমাদের সংক্ষিপ্ত গঙ্গাসাগরের ইতিহাস।
नहीं तो आपने सुना था जैसे सब ताहले फोनो नहीं है अच्छा सबগুলো बड़े ट्रक दौड़ के आएगा, अभी फोन करके बुलाऊंगा तो। हाँ साधु साधु है, इसमें कोई दो रहा नहीं, लेकिन तुम्हारे मन कुलिशित है, खराब हो गया है, उसको घिसना पड़ेगा। जैसा डायमंड बनाना पड़ता है ना, तो घिसना पड़ता है, वैसा डायमंड बनाना पड़ेगा, तब जाके वो उजाला जाएगा। अभी तो मिलिट्री में था, 17 साल मिलिट्री में लिया हो, इन्फेंट्री 5 मराठा में, 3 साल नेवल वेस्टर्न कमांड में लिया हूँ। अच्छा ऑफिसर ग्रेजुएट हूँ, फालतू नहीं हूँ, करोड़ों की प्रॉपर्टी छोड़ के आया हूँ। मुंबई, दिल्ली, कलकत्ता, ये कलकत्ता में भी मेरी प्रॉपर्टी है। মেলা থেকে একটু দূরেই ডিএম বাংলোর পাশেই কিন্তু বানানো হয়েছে মেলা অফিস। সেখানে কিন্তু সমস্ত অফিসিয়াল কাজকর্মগুলো দেখাশোনা চলছে। প্রেসদের থাকার জায়গা থেকে শুরু করে ফুড কাউন্টার, এবং রয়েছে পুরো মেলায় যত সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি সার্ভিলেন্সের ব্যবস্থা। এই যে দেখুন, এখানে কিন্তু আরেক ধরনের ক্যাম্প করা হয়েছে। আমরা যেগুলোতে রয়েছি সেখানে একরকম, এখানে কিন্তু আরও লাক্সারিয়াস টেন্ট কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে আরও ভিভিআইপি গেস্টদের জন্য। অবশেষে সব ঘোরার পরে আমরা রাতে আমাদের ক্যাম্পে ফিরে এলাম, যেখানে কিন্তু আমাদের থাকার রাতের ব্যবস্থা হয়েছিল। সুন্দর লাগছে দেখো। রাতে যখন লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে তখন কিন্তু ক্যাম্প সকালের থেকেও আরও বেশি সুন্দর লাগছে দেখতে। রাত অনেকটাই হয়ে গেছে, তাই ওনারা কিন্তু আমাদের খাবারটা আমাদের চাহিদা মতো আমাদের রুমেই সার্ভ করে দিলেন। রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস, স্যালাড, ফুলকপি রোস্ট, চিকেন কারি, আর সাথে চাটনি ও পাঁপড়। রাতে এত কিছু দিয়ে জমিয়ে খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। দেখতে দেখতেই সকাল হয়ে গেল। সকালবেলা গরম চায়ে চুমুক দিতে দিতে এরকম একটা সকাল এনজয় করার সৌভাগ্য আমার কিন্তু এই প্রথম। জানি না দ্বিতীয়বার আর জীবনে হবে কি না। আমরা তাড়াতাড়ি কিন্তু রেডি হতে লাগলাম, কারণ আমরা বেরিয়ে পড়ব, কারণ আমাদের জন্য গাড়ি এবং ভেসেলের ঘাটে ভেসেল দুটোই কিন্তু অলরেডি রেডি হয়ে আছে। ওনারা তাই টাইম মতো কিন্তু আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিলেন। ব্রেকফাস্টে ছিল মেথির পরোটা, কাশ্মীরি আলুর দম, দই বড়া, সাথে জিলেপি। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন আজকে এই গঙ্গাসাগর মেলার প্রাঙ্গণ ছেড়ে আমরা ফিরে যাচ্ছি কলকাতা। কালকে সারা দিনটা এই মেলাতেই ছিলাম। দাদা আমাদের সেই কৌশিকদা যেভাবে আমাদের সঙ্গে অ্যারেঞ্জমেন্ট করেছে, আমরা সমস্ত জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সৌভিকদা আর আমি আছি, আরেক সোমনাথদা বেরিয়ে গেছে আগে। দাদার মুখেও একটু শুনে নেবো, দাদা কেমন লাগলো পুরো ট্রিপটা? অভিজ্ঞতা খুব ভালো।
আপনারা দেখবেন এই চ্যানেলের ভিডিওগুলো, এখান থেকে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন এবং আগামী দিনে আপনারা আসবেন, ভালোভাবে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তোমার এইখানে যে ভিআইপি অ্যারেঞ্জমেন্টটা দেখলে, মানে আমার তো লাইফে এটা ফার্স্ট টাইম আমি গঙ্গাসাগর মেলায় এসে এই প্রথম ভিআইপি অ্যারেঞ্জমেন্টটা দেখলাম, কেমন লাগলো সেটা বলো। দারুণ, অসাধারণ, মানে এই বলার নেই, মানে ভালো ম্যানেজমেন্ট। এখানে কিন্তু হয়তো ক্যামেরার মাধ্যমে ছবিতে দেখে জানি না কতটা বোঝা যাবে, কিন্তু সত্যি হয়তো সবার সেই সুযোগ হয় না এখানে আসার। আমরা আজকে সেই অপরচুনিটি পেয়েছি বলে আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু এখানে এক কথায় সাধারণ ভাষায় এলাহি অ্যারেঞ্জমেন্ট, কোনো রকম কোনো কিছু গেস্ট যারা আসে, ভিআইপি গেস্ট যারা আসে, তাদের কিন্তু কোনো রকম ত্রুটি করা হয় না। আজকেও আমরা যখন ফিরে যাচ্ছি আমাদের জন্য কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে আমরা জেটি ঘাট পর্যন্ত পৌঁছে যাই এবং সেখান থেকে জেটি থেকে ভিআইপি জেটি কিন্তু আমাদের জন্য ওখানে ভিআইপি বোট অ্যারেঞ্জ করা আছে, যাতে আমরা ওপারে নামখানা বা কাকদ্বীপ স্টেশন পর্যন্ত ঠিক একদম সেফলি পৌঁছে যেতে পারি। এই অ্যারেঞ্জমেন্ট কিন্তু সরকারের তরফ থেকে করা হয়। আর সত্যি কথা বলতে সরকারি যে সমস্ত অফিসাররা এই কাজের জন্য থাকেন, তারা আজ থেকে 14-15 দিন এই মেলা প্রাঙ্গণেই তাদের ডিউটি থাকে। তারা তাদের ফ্যামিলি, তাদের সমস্ত বাড়িঘরদর ছেড়ে তারা কিন্তু এখানেই পড়ে আছে এই আমাদের এবং যারা পুণ্যার্থী আসছেন তাদের কিন্তু সমস্ত ফেসিলিটি দেওয়ার জন্য। তো এটাও একটা ব্যাপার যে তারা কিন্তু অনেকটা স্যাক্রিফাইস করে আমাদের জন্য এই জিনিসটা অ্যারেঞ্জ করছে। চলুন বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হবে। BM লাভ ইউ জিন্দেগির এই ভিডিও আজ এই পর্যন্তই। লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। নমস্কার।